Hello, this is Subhasis Bhattacharya, Calcutta University, BCom Semester 6 under CCF system. দেখো কিছুদিন আগে তোমাদের 2-3 দিন আগে তোমাদের সেমিস্টার 5 এর एग्जाम কমপ্লিট হলো। তো আজকে থেকে আমি তোমাদের কিন্তু সেমিস্টার 6 এর ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ সেমিস্টার 6 কিন্তু খুব ভাইটাল সেমিস্টার। বলতে গেলে সেমিস্টার 5 আর সেমিস্টার 6 দুটোই কিন্তু আমাদের খুব ভাইটাল সেমিস্টার। এই দুটোতে কিন্তু আমাদের হাই স্কোর কিন্তু করতেই হবে, ঠিক আছে। এবারে সেমিস্টার 6 এ দেখো আমাদের মানে 6টা সাবজেক্ট আছে, তার মধ্যে আমাদের 4টে হচ্ছে কি মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্টগুলো আমাদের কি কি আছে? তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, তারপরে তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পরে আছে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স আছে। আচ্ছা, এই দুটো হলো আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট। দুটো থিওরি সাবজেক্ট আছে, একটা হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাসিওরেন্স, আর সেকেন্ড থিওরি সাবজেক্ট আমাদের হলো ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম। এছাড়াও কিন্তু আমাদের দুটো মাইনর সাবজেক্ট আছে, একটা হলো রিটেল ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং অফ সার্ভিসেস, ঠিক আছে, এই একটা আমাদের মাইনর সাবজেক্ট। আর একটা আছে আমাদের রুরাল মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং। এই 6টা সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু চলতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট ডে আমি আজকে ক্লাস শুরু করছি। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট দিয়ে আমি কিন্তু ক্লাস শুরু করছি। একটা কথা বলে দিই, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। একটা কথা বলি, এখানে কিন্তু কমপ্লিট অঙ্ক তোমরা পাবে না, এখানে কিন্তু থিওরি কিন্তু মিক্স আপ থাকবে, এবং থিওরি কিন্তু ভালো মতনই থাকবে। আউট অফ 75 45 মতন অঙ্ক থাকবে, বাকি 30 মার্কসের কিন্তু তোমাদের থিওরি থাকবে। এই রকম মানসিকতা নিয়েই যেতে হবে। অঙ্ক কিন্তু প্র্যাকটিক্যাল যত বেশি থাকবে, অঙ্ক যত বেশি থাকবে তত কিন্তু তোমাদের লাভ, ঠিক আছে। অঙ্ক যত বেশি থাকবে, কারণ এর অঙ্ক তোমরা সব পাঠা করতে পারবে, যেভাবে আমি করিয়ে দেবো সব কটা চ্যাপ্টারে সব অঙ্ক তোমরা কমনও পাবে, তোমরা করতেও পারবে। এবারে আমরা আশা করবো যতদূর সম্ভব পরীক্ষাতে অঙ্কটা যেন বেশি দেয়, ঠিক আছে। তো যাই হোক, থিওরি কিন্তু এখানে থাকবে, থিওরি কিন্তু আমাদের মানে তৈরি হয়ে যেতেই হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। আচ্ছা, তো ট্যাক্সের ব্যাপারে নেক্সট ডে যখন আমি ইনডিরেক্ট ট্যাক্সের ক্লাস ভিডিও করাবো তখন আমি ট্যাক্সের ব্যাপারে বলবো। আজকের আমি কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট শুরু করছি, আর ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি শুরু করছি সেটা হলো কস্ট অফ ক্যাপিটাল। আমি একটু লিখে রেখেছি এই কারণে যে ভিডিও সময়টাকে আমার বাঁচানোর জন্য। শুধু লিখতে গেলে ভিডিও টাইমটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। বড় ভিডিও হলে, ছোট ভিডিও হলে তোমাদের দেখতে কিন্তু সুবিধা হবে। একটা কথা বলে দিই, আমার ফোন নম্বর তো তোমরা জানো, 9830539710। আর যদি কোনো অসুবিধা হয়, আমাকে ডাউট থাকলে আমাকে তো ক্লিয়ার করবে ফোন করে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে যেটা আমি বারবার রিকোয়েস্ট করি, তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটুখানি কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে। তো বেশি কথা না বলে কাজের জিনিসে আসি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট আমি শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার আমি কিন্তু শুরু করছি কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। এই সাবজেক্টটা থেকে কিন্তু 85 ওভার আসবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো কস্ট অফ ক্যাপিটাল মানে শেখানোর আগে আমাকে বুঝতে লাগবে যে কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি, হোয়াট ডু মিন বাই কস্ট অফ ক্যাপিটাল। দেখো, এর একটা ডেফিনেশন আছে, আগে ডেফিনেশনটা আমি বলে দিই যে কস্ট অফ ক্যাপিটালের ডেফিনেশনটা কি না। কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন এ কোম্পানি মাস্ট আর্ন টু স্যাটিসফাই ইটস ইনভেস্টার্স অ্যান্ড ক্রেডিটার্স অর লেন্ডার্স। মানে কোম্পানির যারা ইনভেস্টার আছে, কি কোম্পানির যারা লেন্ডার আছে, যারা কোম্পানিকে ধার দেয়, ঠিক আছে, এদেরকে খুশি রাখবার জন্যে কোম্পানি যে টাকাটা ইনভেস্ট করছে, যে ক্যাপিটালটা ইনভেস্ট করছে, সেখান থেকে মিনিমাম রেট যেটা পাওয়া উচিত, ঠিক আছে, যেটা পেতেই হবে মিনিমাম রেট অফ রিটার্ন, এটা কি বলি আমরা কস্ট অফ ক্যাপিটাল। এবার আমি বলি, শোনো, কস্ট অফ ক্যাপিটাল হলো, এটাকে আমরা বলি মানে একটা কোম্পানি বা কোনো একটা কনসার্নের জন্য কস্ট অফ ক্যাপিটাল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভাইটাল জিনিস। মানে প্রত্যেক কোম্পানিকে কিন্তু তার কস্ট অফ ক্যাপিটালটাকে কিন্তু আমাদের আগে বার করতে হবে, কারণ এটা হলো একটা ডিনোমিনেটর। যখন আমাদের প্রজেক্ট অ্যাপ্রাইজাল থাকবে, অর্থাৎ প্রজেক্ট প্রপোজাল যখন আমাদের দিয়ে দেওয়া থাকবে, আমাদের অ্যাকসেপ্ট রিজেক্ট ক্রাইটেরিয়া কি হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু এই কস্ট অফ ক্যাপিটালের উপরে, ঠিক আছে। মানে ওয়েদার দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল অর রিজেক্টেড, ঠিক আছে। আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবো কি রিজেক্ট করবো, সেটা কিন্তু কমপ্লিট কিন্তু তার ডিনোমিনেটর মানে সেটা ডিপেন্ড করছে তার কিন্তু কস্ট অফ ক্যাপিটালের উপরে। সোজা কথা, কোনো প্রজেক্ট থেকে যদি কস্ট অফ ক্যাপিটালটাও যদি আমরা না পাই, কোনো বিজনেস কনসার্ন যদি না পায়, সেই প্রজেক্টে না যাওয়াই ভালো, সেই প্রজেক্টটাকে কিন্তু রিজেক্ট করে দাও। আর কস্ট অফ ক্যাপিটালটা যদি অ্যাটলিস্ট কস্ট অফ ক্যাপিটালটা যদি সেখান থেকে যদি উঠে আসে, তাহলে তার মানে ফিউচার প্রসপেক্ট যদি ভালো হয়, তাহলে প্রজেক্টটাকে আমাদের কন্টিনিউ করা উচিত বা প্রজেক্টটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, ঠিক আছে। তাহলে এই তো হলো আমাদের কস্ট অফ ক্যাপিটালের ডেফিনেশন বললাম, আর কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি বললাম, আরও আমি বোঝাবো কস্ট অফ ক্যাপিটালের ব্যাপারে। দেখো, আমি এখানে লিখেছি যে সোর্সেস অফ ফান্ডস।
কোম্পানির দেখো ডেলি মানে অপারেশন কন্ডাক্ট করবার জন্য কোম্পানি তো ফান্ড তো চাই, ঠিক আছে। এই সেই ফান্ডটা কোম্পানি কোথা থেকে পাবে, তার মানে সোর্সেস অফ ফান্ডস কোম্পানির কি কি হবে। তাহলে সোর্সেস অফ ফান্ডস কি কি হবে এগুলোকে দেখো আমি সব লিখে লিখে রেখে দিয়েছি সুবিধার জন্য, যে কোম্পানি যে মার্কেট থেকে ফান্ডসটা কালেক্ট করবে তার সোর্সেসগুলো কি কি আছে। আইদার ইকুইটিসের ইস্যু করে কোম্পানি তার মানে ফান্ড কালেক্ট করতে পারে, অর প্রেফারেন্সের ইস্যু করে কোম্পানি তার ফান্ড কালেক্ট করতে পারে, অর মার্কেট থেকে শর্ট টার্ম বা লং টার্ম লোন নিয়ে কোম্পানি তার ফান্ড কালেক্ট করতে পারে, অর মার্কেটে ডিবেঞ্চার ইস্যু করে কোম্পানি তার ক্যাপিটাল কালেক্ট করতে পারে। আর লাস্টেরটাকে বললাম প্লাউইং ব্যাক অফ প্রফিট, এটাও কিন্তু কোম্পানির একটা ভাইটাল সোর্সেস অফ ফান্ডস, ঠিক আছে। আচ্ছা, ইস্যু অফ ইকুইটি শেয়ার ইস্যু করে বা প্রেফারেন্সের ইস্যু করে বা ডিবেঞ্চার ইস্যু করে কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করছে, তোমরা সবাই জানো। আর সেমিস্টার 5-এ তোমাদের কর্পোরেট অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারগুলো আমাদের ছিল, তাই না? আচ্ছা, লং টার্ম বা শর্ট টার্ম লোন নিয়েও কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করতে পারে, এটা আমরা সবাই জানি। প্লাউইং ব্যাক অফ প্রফিটটাকে, এটা একটু নতুন ধারণা, নতুন কথা। এই প্লাউইং ব্যাক অফ প্রফিটটা কি? দেখো কোম্পানি যে প্রফিটটা যেটা আর্ন করে এই প্রফিটটা কিন্তু শেয়ার হোল্ডারদের মানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রফিটটা কিন্তু অ্যাকচুয়াল শেয়ার হোল্ডারদের পাবে। কিন্তু যেগুলো গ্রোয়িং কনসার্ন মানে কি আছে, যাদের মার্কেটে মানে ফান্ড বা ইনভেস্টমেন্ট করার প্রচুর জায়গা আছে, তাদের অ্যাম্পেল অপরচুনিটি আছে মার্কেটে পয়সা ইনভেস্ট করার, কিন্তু তার জন্য তো ফান্ড চাই। তার কোম্পানি অনেক সময় কি করে, কোম্পানির যে প্রফিটটা বা রিজার্ভ যেটা বলি আমরা, সেটা শেয়ার হোল্ডারকে না ডিস্ট্রিবিউট করে বিজনেসে রেখে দেয়, ওটাকে বিজনেসে ক্যাপিটাল হিসেবে কোম্পানি কাজে লাগায়, এটাকে বলা হয় প্লাউইং ব্যাক অফ প্রফিট, ঠিক আছে। তাহলে এইগুলো হলো আমাদের কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটাল। এইবার যেটা কস্ট অফ ক্যাপিটালের ব্যাপারে আমি বলবো, দেখো আগে যেগুলো বললাম বলতে গেলে এগুলো হলো একটা ডেফিনেশন, ঠিক আছে। এইবারে অ্যাকচুয়াল কস্ট অফ ক্যাপিটাল মানেটা কি? কস্ট অফ ক্যাপিটাল মানে এই যে ইকুইটি শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করা, প্রেফারেন্সের ইস্যু করে ফান্ড কালেক্ট করা, বা ডিবেঞ্চার ইস্যু করে বা লোন নিয়ে ফান্ড কালেক্ট করা, তাকে এইগুলো মানে এইভাবে যে ফান্ডগুলো কালেক্ট করবে প্রতি কটার জন্য কিন্তু কোম্পানিকে কস্ট বিয়ার করতে হয়, ঠিক আছে। তার মানে ইস্যু অফ ইকুইটি শেয়ার মানে ইকুইটি শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করতে কোম্পানিকে কিন্তু কস্ট বিয়ার করতে হবে। প্রেফারেন্সের ইস্যু করে ক্যাপিটাল মানে ফান্ড কালেক্ট করতে গিয়ে কোম্পানি কিন্তু কস্ট বিয়ার করতে হবে। তাহলে প্রতি কটার কিন্তু ইন্ডিভিজুয়াল কস্ট আছে, ঠিক আছে। এইগুলোকে এই যে আমি নিচে লিখে দিয়ে দিয়েছি, দেখো টাইপস অফ কস্ট অফ ক্যাপিটাল। আমাদের টাইপস অফ কস্ট অফ ক্যাপিটাল হলো দু রকমের, একটা হলো স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল আর একটা হলো ওভারঅল অর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে না, প্রতি কটা সোর্সেস অফ ফান্ডস, ঠিক আছে। এই যে প্রতি কটা সোর্সেস অফ ফান্ডসের যে ইন্ডিভিজুয়াল কস্ট সেটাকে আমরা বলি স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। আর সব কটা সোর্সকে একসাথে করে আমরা পাবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই যে আমি কস্ট অফ ক্যাপিটাল যেটা বলে এলাম, এই যে বললাম মিনিমাম রেট অফ রিটার্ন, এটা কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের বেলাতেই কিন্তু প্রযোজ্য, মানে অ্যাপ্লিকেবল। ইন্ডিভিজুয়াল সোর্সেস গুলোর জন্য না, মানে স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল গুলোর জন্য কিন্তু না। অ্যাকচুয়াল ওভারঅল যে কস্ট অফ ক্যাপিটাল এটাকেই বলি আমরা মানে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল বা মিনিমাম রেট অফ রিটার্ন। তো যাই হোক, আমাদের এবার কি শিখতে লাগবে, দেখো এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বার করতে গেলে এই ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল গুলো না জানলে কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল সোর্সেস অফ ক্যাপিটাল গুলো বার করতে হবে, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল গুলো। তো সবার আগে আমি দেখো মানে আমাকে কস্ট অফ ইকুইটি করতে হবে, কস্ট অফ প্রেফারেন্স কিভাবে বার করতে হয় জানতে হবে, লং টার্ম কস্ট অফ লোন কিভাবে আমরা করবো জানতে হবে, এগুলো সব ফর্মুলা আছে। আর আরেকটা জিনিস বলে দিই, এই প্লাউইং ব্যাক অফ প্রফিট এটাকে বলে কস্ট অফ রিজার্ভ। দেখো কস্ট অফ রিজার্ভ আমাদের আলাদা করে কোনো ফর্মুলা নেই বা আমাদের আলাদা করে কোনো বার করতে হবে না, যেটাই কস্ট অফ ইকুইটি হবে ওটাকেই আমরা কিন্তু কস্ট অফ রিজার্ভ বলে আমরা মেনে নেব, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি ফর্মুলা বলছি কিভাবে আমরা কস্ট অফ ইকুইটি বার করব, ঠিক আছে। তো এটাকে আমরা ডিনোট করি কে ই দিয়ে। এই যে ইটা কিন্তু এটা কিন্তু সাফিক্সে আছে, স্মল ই। কে ই মানেই হলো তোমার কস্ট অফ ইকুইটি। সিমিলারলি যখন কস্ট অফ প্রেফারেন্স করবো আমরা লিখবো কেপি, মানে যখন কস্ট অফ ডিবেঞ্চার বা ডেট করবো তখন আমরা লিখবো কেডি, ঠিক আছে। কস্ট অফ যখন লোন করবো টার্ম লোন আর কি আমরা লিখবো মানে কেটিএল, এইভাবে আমরা লিখবো। তো যাই হোক, এই মানে কস্ট অফ ইকুইটি বার করার আমাদের কিন্তু দুটো মডেল আছে। প্রথমটা হলো আর্নিং প্রাইস মডেল আর সেকেন্ডটা হলো ডিভিডেন্ড গ্রোথ মডেল। তো অ্যাকর্ডিং টু আর্নিং প্রাইস মডেল কস্ট অফ ইকুইটির ফর্মুলা কি না, ফর্মুলা হলো E/P, where E stands for earning per share আর P stands for current market price per share, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি কিন্তু কস্ট অফ ইকুইটি বার করে নিতে পারবো। এবার আমরা আসছি ডিভিডেন্ড গ্রোথ মডেল। অ্যাকর্ডিং টু ডিভিডেন্ড গ্রোথ মডেল কস্ট অফ ইকুইটির ফর্মুলা হলো D1/P0 + G, where D1 stands for, আমি এখানে এই যে লিখিনি যদিও এটা বলে দিচ্ছি তোমাকে, D1 stands for মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার, P0 stands for কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার,
আর জি স্ট্যান্ডস ফর গ্রোথ রেট। তাহলে D1 এর ব্যাপারে কি বললাম, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার। অনেক সময় এবার অঙ্কেতে তোমাকে এক্সপেক্টেড ডিভিডেন্ড না দিয়ে, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার না দিয়ে তোমাকে লাস্ট পেড ডিভিডেন্ড বলে দিতে পারে, বা হচ্ছে কি কারেন্টলি পেড ডিভিডেন্ড বলে দিতে পারে, যেটাকে বলা হয় D0। ঠিক আছে, তাহলে কোনো অঙ্কেতে যদি এরকম লাস্ট পেড ডিভিডেন্ড বলে দেওয়া থাকে বা তোমার কারেন্টলি পেড ডিভিডেন্ড বলে দেওয়া থাকে, তখন বুঝে যাবে যে ওটা আমাদের D1 বলে, D0 বলে দেওয়া আছে, D1 বলে দেওয়া নেই। তখন কিন্তু আমাকে D1টা বার করে নিতে হবে। তাহলে D1 বার করা, D0 থেকে D1 বার করার ফর্মুলা হলো যে D1 D0 × 1 + G। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের কিন্তু কস্ট অফ ইকুইটির সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে এইটুকুনি আমি একটা ছোট ভিডিও এখন করে দিলাম। এর পরের ভিডিওতে আমি আবার অঙ্ক দিয়ে তোমাকে কস্ট অফ ইকুইটির আজকে প্রথম দিন ছোট করে একটা ভিডিও দিলাম, জিনিসটাকে আগে মাথায়তে নাও, এই ফর্মুলাগুলোকে আগে মাথায়তে নিয়ে নাও। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে মানে কালকেরই আবার ভিডিও করে দেবো, সেখানে কিন্তু কস্ট অফ প্রেফারেন্স লেখাবো, এই কস্ট অফ ইকুইটির আলাদা করে অঙ্ক করে দেবো। তো তোমরা আমার যেটা রিকোয়েস্ট করার সেটা করো, রেগুলার কিন্তু ভিডিও আমার ফলো করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।